প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। যারা 21 সালের পরীক্ষার্থী তারা তো সশরীরে ক্লাস করতে আসছই। তারপরেও তাদের প্রতি সপ্তাহে আমার একটা ক্লাস থাকে জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে। তো সেই ক্লাস নিয়েই গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সেই দ্বাদশ শ্রেণী বলি আর 21 সালের শিক্ষার্থীদের কথা বলি, তাদের জন্য আজকের আমার এই ক্লাস। দেখো, আমরা গত ক্লাসে ক্রেব চক্র নিয়ে আলোচনা করছিলাম, কারণ তোমাদের কোর্স তো অনলাইনে অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, তারপরে সশরীরেও তোমাদের ক্লাস হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি অনলাইন ক্লাসের ক্ষেত্রে, সেটা হলো যে টপিকগুলোতে তোমাদের সমস্যা আছে সেই টপিকগুলা নিয়ে আবার আলোচনা করাটাই আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তো সেইটারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে ক্রেব চক্র নিয়ে আলোচনা করছিলাম, যেটা তোমরা অনেকেই খুব কঠিন বলে মনে করে থাকো। আবার আজকে আমি গত ক্লাসে তোমাদের অনেকেরই মতামত চেয়েছিলাম যে তোমরা কোন টপিকে ক্লাস করতে আগ্রহী বা কোন টপিকটায় তোমাদের সমস্যা আছে। তো সেখানে আমি আসলে তোমাদের রেসপন্স তুলনামূলক অনেক কম পেয়েছি। মনে হয়েছে যে যারা 22 সালের পরীক্ষার্থী অর্থাৎ একাদশে যারা, তাদের ভিউ মানে তারাই বেশি এই ক্লাসটা দেখছে। যারা 21 সালের পরীক্ষার্থী তাদের মধ্যে খুব বেশি হয়তো বা দেখে নাই, কারণ আমি তেমন কোনো কমেন্টস পাই নাই। তো তারপরেও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা দেখি সেটা হলো জীববিজ্ঞান প্রথম পত্রে যে টপিকগুলা অনেক কঠিন বা সে তোমাদের সমস্যায় ফেলে বলে তোমরা মনে করো, তার মধ্যে অন্যতম একটা টপিক হলো ডিএনএ। তাই আজকে আমরা এই ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড হয়, চেষ্টা করবো এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করতে। শুধু তাই না, শুধু তোমাদের না, এই যে যারা অ্যাসাইনমেন্ট করলো রিসেন্ট, তারাও তাদের অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করতে পারছে কিনা, যারা 22 সালের পরীক্ষার্থী এরা যারা অ্যাসাইনমেন্ট করছে তাদেরও কিন্তু টপিক ছিল ডিএনএ এর উপরেই। তাই আশা করি আজকের ক্লাসটা যেমন 21 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই কাজে আসবে, আবার এই 22 সালের পরীক্ষার্থীরাও তারা রিসেন্ট যে অ্যাসাইনমেন্টগুলো করছে সেই অ্যাসাইনমেন্টটা কতটা যথার্থ হয়েছে এই ক্লাসের পরে তারা নিজেরাও আশা করি হলো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আর অন্য কথা না, আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাব। তাহলে আমাদের আজকের যে টপিক সেটা হলো মূলত নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ যেহেতু বেশি পরিচিত আমাদের কাছে, তাই আমি টপিক হিসাবে এখানে ডিএনএটাই লিখছি। যাই হোক, তাহলে আমরা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নিউক্লিক অ্যাসিড যদি আমাদের বুঝতে হয়, অর্থাৎ ডিএনএ আরএনএ যদি স্ট্রাকচার আমাদেরকে বুঝতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে পেন্টোজ সুগার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হয়। আশা করি আজকের ক্লাস তোমরা আগে যখন এই ডিএনএ ক্লাস করাইছিলাম তার থেকে আরো বেশি মানে আরো বেটার বুঝবা, কারণ তখন তোমরা পেন্টোজ সুগার, কার্বোহাইড্রেট এই বিষয়ে তোমাদের ধারণা তখন কম ছিল। কিন্তু যেহেতু এখন তোমরা পুরা কোর্স একবার শেষ করে ফেলছো, এখন কিন্তু পেন্টোজ সুগার বলি, কার্বোহাইড্রেট বলি, এই শব্দগুলা কিন্তু তোমাদের কাছে শুধু পরিচিতই না, এই শব্দগুলার অনুধাবনও তোমাদের যথেষ্ট আছে। তাই আজকে ক্লাসটা দেখবা গত ক্লাসে প্রথম যখন ডিএনএ ক্লাস করছিল তার থেকেও আজকে আরো ভালো করে আশা করি আরো বেশি ভাবে ক্লিয়ার হইতে পারবা। তো যাই হোক, তাহলে আমাদের ডিএনএ স্ট্রাকচার বা আরএনএ স্ট্রাকচার বুঝতে গেলে প্রথমেই যেটা দরকার হবে সেটা হলো পেন্টোজ সুগার সম্পর্কে একটু ধারণা রাখা। তাহলে পেন্টোজ সুগার কি, খেয়াল করো, মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেটদেরকে আমরা সাধারণভাবে সুগার বলি, বা মানে এখানে তোমরা যদি চিনির নাম শুনে থাকো বা আমরা যেটাকে টেবিল সুগার বলি, টেবিল সুগার কিন্তু মিষ্টি স্বাদযুক্ত একটা কার্বোহাইড্রেট, এই জন্য এটা কি বায়োলজিক্যালি এটাকেও আমরা সুগার বলছি, বা কেমিস্ট্রির ভাষায় এদেরকে আমরা সুগার বলছি, আবার সামাজিকভাবেও সেটাকে সুগার বলা হচ্ছে। কিন্তু আমরা যে গ্লুকোজ খাই অনেক সময়, গ্লুকোজ ডেক্সট্রোজ নামে বাজারে পাওয়া যায়, সেটাকে কিন্তু আমরা সাধারণভাবে সুগার বলি না, বাট সেটাও কিন্তু এই কেমিস্ট্রির ভাষায় সেটাও কিন্তু সুগার। কারণ কার্বোহাইড্রেট এবং সেটা যদি মিষ্টি স্বাদযুক্ত হয় তাহলে এমন সকল পদার্থই সুগার নামে অভিহিত হবে। ওকে, তাহলে আমরা যদি এখন ভাত খাই, ভাত কার্বোহাইড্রেট, কিন্তু ভাতের স্বাদ কিন্তু মিষ্টি না। আলু ভর্তা স্বাদ কিন্তু মিষ্টি না, তাহলে এরা কিন্তু সুগার না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে
মিষ্টি স্বাদযুক্ত যত কার্বোহাইড্রেট আছে তাদেরকে আমরা সাধারণভাবে সুগার বলবো। তাহলে সুগার কি আমরা বুঝে গেলাম। এরপরে যেটা সেটা হলো পেন্টোজ সুগার। তোমরা জানো পেন্টা শব্দের অর্থ হলো 5, পেন্টা শব্দের অর্থ হলো 5। তাহলে 5 কার্বন বিশিষ্ট মিষ্টি স্বাদযুক্ত যে কার্বোহাইড্রেট গুলা পৃথিবীতে আছে তাদেরকে আমরা বলে থাকি পেন্টোজ সুগার। সিম্পল। তাহলে আমরা এখন পেন্টোজ সুগার বলতে কি বুঝলাম? 5 কার্বন বিশিষ্ট হবে, মিষ্টি স্বাদযুক্ত হবে এবং কার্বোহাইড্রেট হবে, তাহলেই আমরা সেই সকল অণুদেরকে পেন্টোজ সুগার বলবো। ওকে, তাহলে আমরা একটু পেন্টোজ সুগার একটু দেখে আসি, তাহলে বোধহয় সেটা তোমাদের আরো বেশি ভালো হবে। আমরা স্ক্রিনে এখনই দুইটা স্ট্রাকচার দেখব, আমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দুইটা স্ট্রাকচার আশা করি দেখতে পাবো। হ্যাঁ, এই যে দেখো আমরা স্ক্রিনে দুইটা কার্বোহাইড্রেটের কেমিক্যাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। একটার নাম হলো রাইবোজ সুগার আর একটা হলো ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে প্রথম কথা দেখো, এটা মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেট, তাই নাম হয়েছে সুগার। এইটাও মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেট, তাও সেই কারণে এটার নামও সুগার। এখন আমরা যদি খুঁজি তাহলে দেখো এখানে আমরা 5টা কার্বন খুঁজে পাবো উভয়ের ক্ষেত্রে। এই যে দেখো এখানে 1 প্রাইম, মানে কার্বন প্রাইম দিয়ে কার্বনকে বোঝানো হয়। তাহলে এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, এই যে দেখো 5 নম্বর কার্বন। তাহলে এইখানে 5 কার্বন বিশিষ্ট আমরা একটা পদার্থ দেখলাম এবং সেটা হলো এই মিষ্টি স্বাদযুক্ত, তাই মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেট, সেই কারণে আমরা এটারে বলছি পেন্টোজ সুগার। আবার এখানে যদি দেখি তাহলে এইটাও কিন্তু একটা পেন্টোজ সুগার, কারণ এখানেও দেখো 5 কার্বন, 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে দুইটাই পেন্টোজ সুগার, কিন্তু দুইটার মধ্যে এক জায়গায় পার্থক্য আছে। পার্থক্য হলো দেখো, এইটা হলো রাইবোজ সুগার, আর রাইবোজ সুগারের এই 2 নম্বর কার্বন থেকে যদি আমি এখন কি করি, একটা অক্সিজেন ডিলিট করে দিই, এই অক্সিজেনটা মনে করো নেই করে দিলাম, কেটে দিলাম। আমি যদি এই অক্সিজেনটা এই যে এই জায়গায় এইটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে, এই 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 কার্বোহাইড্রেটটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পেন্টোজ সুগারটা হয়ে যাচ্ছে। এই পেন্টোজ সুগারটার নাম হলো ডিঅক্সিরাইবো পেন্টোজ সুগার। খেয়াল করো, সরি, ডিঅক্সিরাইবো রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে আমরা এখন দুইটা পেন্টোজ সুগার দেখলাম, একটার নাম হলো রাইবোজ সুগার আর একটার নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার। এর মধ্যে রাইবোজ সুগারটাতে যদি খেয়াল করো তাহলে সেখানে প্রত্যেকটা কার্বনেই কিন্তু অক্সিজেন আছে। 1 নম্বর কার্বনে অক্সিজেন, এটা হলো 2 নম্বর কার্বনের অক্সিজেন, এটা হলো 3 নম্বর কার্বনের, এইটা হলো এখানে, এইটা হলো 4 নম্বর কার্বনের অক্সিজেন, আর এই যে দেখো এই অক্সিজেনটা হলো 5 নম্বর কার্বনের অক্সিজেন। তার মানে রাইবোজ সুগারের প্রত্যেকটা কার্বনেই অক্সিজেন আছে। এখন তুমি রাইবোজ সুগারের যদি এই 2 নম্বর কার্বনের অক্সিজেনটাকে যদি তুমি এখন ডিলিট করে দাও, তাহলে যে যৌগটা তৈরি হবে সেটাকে বলা হবে ডিলেটেড অক্সিজেন ফ্রম রাইবোজ সুগার। ডিলেটেড অক্সিজেন ফ্রম রাইবোজ সুগার, যেটাকে আমরা যখন অ্যাব্রিভিয়েশন করব, শর্ট ফর্মে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। কি নাম হয়ে যাবে? ডিঅক্সিরাইবোজ সুগার। তার মানে ডিঅক্সিরাইবোজ সুগারকে অ্যাকচুয়ালি কি, রাইবোজ সুগার থেকে অক্সিজেন ডিলেট অবস্থায় থাকে বিধায় এইটাকে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার বলে থাকি। তাই রাইবোজ সুগার যদি আমরা বুঝে যেয়ে থাকি, তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার বুঝতে আমাদের কিন্তু তেমন কোনো সমস্যাই হবে না, আশা করি। তাহলে আমরা এখন এখান থেকে যদি বের হতে চাই, আমরা আশা করি এখান থেকে বের হব। আমরা এখান থেকে আমরা খেয়াল করো, তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বের হব একটু পরে। তাহলে আমরা দুইটা পেন্টোজ সুগারকে কিন্তু আমরা ভালো মতো চিনে গেলাম, একটা হলো রাইবোজ সুগার আর একটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, তাহলে রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগার আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের যেটা চিনতে হবে সেটা হলো নাইট্রোজেনাস বেস। ওকে, তাহলে নাইট্রোজেনাস বেস কি? আমরা জানি বেস শব্দের অর্থ হলো ক্ষার, আর যে ক্ষারে নাইট্রোজেন থাকবে সেই ক্ষারকে কি বলবো আমরা? নাইট্রোজেনাস বেস। তাহলে আমরা এখন
নাইট্রোজেনাস বেস দেখব, কয়েকটা নাইট্রোজেনাস বেস আমরা এখানে একটু দেখব। খেয়াল করো, এখানে দেখো আমরা এখন স্ক্রিনে 5টা রাসায়নিক পদার্থের কেমিক্যাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথম দুইটা দেখো, প্রথম দুইটা হলো বাইসাইক্লিক, মানে দুইটা সাইকেল আছে, আর নিচের যেগুলো আছে সেগুলো দেখো সিঙ্গেল সাইক্লিক, অর্থাৎ এক চক্রিক, 2 চক্র আর 1 চক্র বিশিষ্ট। এখানে দ্বিচক্রিক যারা আছে তাদেরকে আমরা বলে থাকি হলো তাদের মধ্যে একটা আছে দেখো অ্যাডেনিন, আর একটা হলো গুয়ানিন। আর নিচে যারা একচক্রিক আছে তাদের মধ্যে একটা দেখো সাইটোসিন, একটা কি ইউরাসিল, আর একটা হলো থায়ামিন। খেয়াল করো, এর মধ্যে দ্বিচক্রিক যারা তাদেরকে আমরা বলি পিউরিন, আর একচক্রিক যারা তাদেরকে আমরা বলে থাকি পাইরিমিডিন। তার মানে আমরা এখানে 2 ধরনের নাইট্রোজেনাস বেসকে দেখতে পাচ্ছি। কি কি? একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন টাইপের। পিউরিনের আবার 2টা কি ভেরিয়েন্ট, একটা হলো অ্যাডেনিন আর একটার নাম হলো গুয়ানিন। পাইরিমিডিনের আবার 3টা ভেরিয়েন্ট। কি কি? সাইটোসিন, ইউরাসিল আর থায়ামিন। সাইটোসিন, ইউরাসিল আর থায়ামিন। তাহলে এই হলো নাইট্রোজেনাস বেজের হিসাব। ওকে, তাহলে আমরা নাইট্রোজেনাস বেজ বলতে কি বুঝলাম? বেজ মানে ক্ষার, আর এই নাইট্রোজেনাস বলতে নাইট্রোজেন ঘটিত। নাইট্রোজেন দেখো, তোমরা যদি স্ট্রাকচার দেখো তাহলে প্রত্যেকটাতেই দেখো এই রিং তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়েছে। তাই নাইট্রোজেন দ্বারা গঠিত এই ক্ষারগুলাকে আমরা বলছি নাইট্রোজেনাস ক্ষার। ওকে, বা নাইট্রোজেনাস বেজ। এবার যদি আমরা দেখি এই নাইট্রোজেনাস বেজের পরে আরেক ধরনের রাসায়নিক পদার্থকে আমরা দেখব। খেয়াল করো, এই যে আমরা এখন স্ক্রিনে একটা রাসায়নিক পদার্থের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। খেয়াল করো, এইটা হলো ফসফরিক অ্যাসিড। খেয়াল করো, ফসফেট ঘটিত যে কোনো পদার্থকে আমরা বলে থাকি হলো ফসফেট। ফসফরাস ঘটিত যে কোনো পদার্থকে কি বলি আমরা? ফসফেট বলি। তাহলে আমরা স্ক্রিনে এক ধরনের ফসফেট দেখতে পাচ্ছি। যদিও এই ফসফেটটাকে যদি আমি স্পেসিফিক ভাবে নাম বলি তাহলে সেটা হলো ফসফরিক অ্যাসিড। যেমন এটিপি, এটিপিও কিন্তু এক ধরনের ফসফেট যৌগ, কারণ এটিপি কিন্তু ফসফরাস ঘটিত পদার্থ। ঠিক যে কোনো ফসফরাস ঘটিত পদার্থকেই আমরা সাধারণভাবে ফসফেট বলি। এটা আমি একদম জেনারেলি বললাম। খেয়াল করো, তাহলে এই ফসফরিক অ্যাসিডটাও কিন্তু এক ধরনের ফসফেট। ওকে, তাহলে আমাদের আর এখানে আর দরকার নাই। আমি এখন আমার অবস্থায় ফিরে আসি। স্ক্রিন থেকে এটা সরায় আমার অবস্থাতে আমরা আবার ফিরে আসব। ওকে, তাহলে এই যে খেয়াল করো যে 3 ধরনের রাসায়নিক পদার্থ সম্পর্কে আমরা ধারণা পাইলাম। কি কি? প্রথমটা ছিল পেন্টোজ সুগার, দ্বিতীয়টা ছিল নাইট্রোজেনাস বেস, তৃতীয়টা ছিল হলো ফসফেট। তাহলে আমি এখানে একটু নোট ডাউন করে রাখতে পারি যে পেন্টোজ সুগার, PS, পেন্টোজ সুগার। তাহলে এই পেন্টোজ সুগারকে আমরা কি করছি? এই পেন্টোজ সুগার আমরা 2 প্রকারের চিনছি। এক ধরনের পেন্টোজ সুগারের নাম হলো রাইবোজ সুগার, আরেকটা দেখলাম আমরা ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে পেন্টোজ সুগার এখন আমরা 2 প্রকারের চিনছিলাম, একটা হলো রাইবোজ আর একটা হলো ডিঅক্সি রাইবোজ। এদের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু তোমরা জেনে গেছো অলরেডি। এরপরে যেটা আমরা শিখছিলাম সেটা হলো নাইট্রোজেনাস বেস। আমি এখানে NB দিয়ে লিখতে পারি, নাইট্রোজেনাস বেস। তাহলে নাইট্রোজেনাস বেস আবার আমরা কয় প্রকার চিনছি? প্রধানত 2 প্রকার পাইছি। কি কি? পিউরিন আর পাইরিমিডিন। আমি এখানে দেখাই দিতে পারি, এখানে মনে করো পিউরিন আর এখানে মনে করো PA দিয়ে বুঝাইলাম পাইরিমিডিন। তাহলে নাইট্রোজেনাস বেস আবার আমরা প্রধানত 2 প্রকার পাইলাম, পিউরিন আর পাইরিমিডিন। আবার পিউরিন আবার 2 প্রকার পাইছিলাম। পিউরিনটা পাইছিলাম কয় প্রকার? 2 প্রকার। কি কি ছিল? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন আবার পাইছিলাম 3 প্রকার। কি কি? থায়ামিন, তারপর কি সাইটোসিন আর ইউরাসিল। থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। ওকে, আর এছাড়া আমরা এখানে আরো কি শিখছিলাম সেটা হলো আরেকটা দেখলাম, সেটা হলো ফসফেট। ফসফেট হিসাবে আমরা কাকে দেখছি? ফসফরিক অ্যাসিডকে দেখছি। তা আমি ফসফরিক অ্যাসিড আর লিখলাম না, জাস্ট পি দিয়ে আমি ফসফেটকে বুঝাইলাম। তাহলে এই 3 ধরনের রাসায়নিক পদার্থ মিলেমিশেই কিন্তু কি করে? নিউক্লিওটাইড তৈরি করে। আর সেই নিউক্লিওটাইড যখন পলিমারে পরিণত হয় তখন সেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। যাই হোক, তাহলে আমরা এখানে পেন্টোজ সুগারের 2টা ভেরিয়েন্ট পাইলাম, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ।
নাইট্রোজেনাস বেজের দুইটা ভেরিয়েন্ট পাইলাম, একটা কি পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। পিউরিনের আবার দুইটা ভেরিয়েন্ট পাইলাম, অ্যাডিনিন আর গুয়ানিন। পাইরিমিডিনের দুইটা ভেরিয়েন্ট পাইলাম, কি কি? সেটা থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। আর ফসফেটের অনেক ভেরিয়েন্ট আছে, তার মধ্যে আমরা একটা ভেরিয়েন্ট চিনলাম, সেটা হলো ফসফরিক অ্যাসিড। সেই ফসফেটকে আমি এখানে পি দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এই হলো কি 3 ধরনের রাসায়নিক পদার্থের গঠন। এবার আমি যদি সিম্বলিক ভাবে একটু দেখাই, তাহলে ধরে নাও এইটা হলো একটা পেন্টোজ সুগার, এইটা হলো একটা পেন্টোজ সুগার। এই যে এইটা আমরা যদি একটা পেন্টোজ সুগারের সিম্বল ধরে নিই, তাহলে এই পেন্টোজ সুগারের এখানে মনে আছে হলো 1 নম্বর কার্বন, এখানে 2, এখানে 3, এখানে 4, এই জায়গায় আছে 5 নম্বর কার্বন। খেয়াল করো। আর এইটা কিন্তু অক্সিজেন, আমি যখন স্ট্রাকচার দেখাইছিলাম তখন তোমাদের মনে থাকার কথা। তাহলে এই যে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন, এখানে কি শুধুই কার্বন? না, কার্বনের হাতে হাইড্রোজেন, অক্সিজেন এইগুলা আছে। তাহলে এইটা হলো একটা পেন্টোজ সুগার, আমি সংক্ষেপে পিএস লিখে রাখি, পেন্টোজ সুগার। এখন প্রশ্ন জাগতে পারে যে স্যার এই পেন্টোজ সুগারটা কি রাইবোজ টাইপের নাকি ডিঅক্সি রাইবোজ টাইপের? ধরে নাও এইটা রাইবোজও হইতে পারে, ডিঅক্সি রাইবোজও হইতে পারে, সেইটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাবো না। আমরা আপাতত যেটা বলবো সেটা হলো এটা একটা পেন্টোজ সুগার। রাইবোজ কি ডিঅক্সি রাইবোজ সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে তুমি একটা নাইট্রোজেনাস বেস দিয়ে দাও। আমি সিম্বলিক ভাবে পিঙ্ক কালার দিয়ে যেটা দেখাইলাম, ধরে নাও এইটা হলো একটা নাইট্রোজেনাস বেস, এইটা হলো একটা নাইট্রোজেনাস বেস। আমি আরেকটু শার্প ভাবে যদি আঁকার চেষ্টা করি, ধরে নাও এইটা হলো নাইট্রোজেনাস বেস। আমি সংক্ষেপে এখানে NB লিখে রাখি, NB, নাইট্রোজেনাস বেস। ওকে, তাহলে এই রাইবোজ হোক আর ডিঅক্সি রাইবোজ টাইপের হোক, এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যখন কোনো একটা নাইট্রোজেনাস বেস এসে যুক্ত হয়, তখন এই টোটালটাকে আমরা বলে থাকি হলো নিউক্লিওসাইড। কি বলি? নিউক্লিওসাইড। ওকে, তাহলে নিউক্লিওসাইড কাকে বলে? এমন প্রশ্ন যদি কখনো সামনে আসে, তাহলে আমরা কি বলবো? রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ টাইপের পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যখন পিউরিন বা পাইরিমিডিন জাতীয় কোনো একটা নিউক্লিওটাইডে, কোনো একটা নাইট্রোজেনাস বেস এসে যুক্ত হয়, হলে যে গঠনটা তৈরি, টোটাল যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে আমরা বলে থাকি নিউক্লিওটাইড, সরি নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। ওকে, এবার এই নিউক্লিওসাইডের 5 নম্বর কার্বনে যদি আবার কখনো ফসফেট এসে যুক্ত হয়, তাহলে নিউক্লিওসাইড, আগে ছিল নিউক্লিওসাইড, তার 5 নম্বর কার্বনে আমি একটা ফসফেট যুক্ত করে দিলাম। দিলে এখন যে টোটাল গঠনটা তৈরি হয়েছে, এই টোটাল গঠনটাকে এখন আমরা কি বলবো? এইটাকে আমরা এখন বলবো নিউক্লিওটাইড। কি বলবো? নিউক্লিওটাইড। ওকে, তাহলে নিউক্লিওসাইড কাকে বলে আমরা জানলাম, নিউক্লিওটাইড কাকে বলে সেটাও বোধহয় আমরা জানলাম। তাহলে আরেকবার একটু বলি, পিউরিন আর পাইরিমিডিন যে কোনো এক টাইপের পেন্টোজ সুগার, তার 1 নম্বর কার্বনে যখন নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, তখন যে পদার্থ তৈরি হয়, যে অণু তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনে যখন ফসফেট এসে যুক্ত হয়, তখন টোটাল অণুটাকে আমরা বলে থাকি হলো নিউক্লিওটাইড। কি বলি? নিউক্লিওটাইড। ওকে, তাহলে নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি আমরা বুঝে গেলাম। এখন খেয়াল করো, এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডকে আমরা এখন 2 ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? এই পেন্টোজ সুগারের প্রকৃতির উপর ভিত্তি করে। আমরা জানি পেন্টোজ সুগার 2 প্রকার, মনে থাকার কথা তোমাদের। একটা কি? রাইবোজ, অথবা আর একটা ভেরিয়েন্ট কি আছে, রাইবোজ একটা ভেরিয়েন্ট, আর একটা হলো ডিঅক্সি রাইবোজ আর একটা ভেরিয়েন্ট। তাহলে এই পেন্টোজ সুগারটা যদি রাইবোজ টাইপের হয়, তাহলে তখন আমরা এই টোটাল গঠনটাকে বলবো রাইবো নিউক্লিওটাইড। কি বলবো? রাইবো নিউক্লিওটাইড। আর যদি এই পেন্টোজ সুগারটা ডিঅক্সি রাইবোজ টাইপের হয়, তাহলে টোটাল গঠনটাকে আমরা বলতাম ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। ওকে, তাহলে রাইবো নিউক্লিওটাইড কি, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড কি আমরা বুঝলাম। তাহলে আমরা একটু নিজেদেরকে একটু টেস্ট করে নিতে পারি। আমরা একটা ছবি দেখে নিজেদেরকে
একটু টেস্ট করি যে এইটা একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডটা কোন ধরনের সেইটা আমরা বুঝতে পারি কিনা। খেয়াল করো, আমরা এখন স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছি এইটা হলো সেই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বন, এটা হলো 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে দেখো একটা নাইট্রোজেনাস বেজ আছে, দেখো পিউরিন টাইপের একটা নাইট্রোজেনাস বেজ, এখানে হলো 1 নম্বর কার্বন। এবার আমরা চলে যাব 2 নম্বর কার্বনে, এই যে এখানে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে দেখো অক্সিজেন আছে, খেয়াল করো। তার মানে এই যে পেন্টোজ সুগারটা আমরা দেখছি, এই পেন্টোজ সুগারটা কিন্তু রাইবোজ টাইপের। আর এই যে দেখো এটার যে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের সাথে দেখো একটা ফসফেট যুক্ত আছে। তাই যেহেতু নাইট্রোজেনাস বেজ আছে, পেন্টোজ সুগার আছে, ফসফেট তিনটাই আছে, তাই টোটালটাকে কি বলবো? এই টোটালটাকে আমরা একটা নিউক্লিওটাইড বলবো। আর এই নিউক্লিওটাইডের এই পেন্টোজ সুগারটা যেহেতু রাইবোজ টাইপের, তাই স্ক্রিনে আমরা এখন যে নিউক্লিওটাইডটাকে দেখতে পাচ্ছি, এই নিউক্লিওটাইডটাকে আমরা এখন কোন ধরনের নিউক্লিওটাইড বলবো? এটাকে আমরা এখন রাইবো নিউক্লিওটাইড বলবো। তার মানে স্ক্রিনে এখন তোমরা রাইবো নিউক্লিওটাইড দেখতে পাচ্ছ। ওকে, তাহলে রাইবো নিউক্লিওটাইড কি? আর যদি এই পেন্টোজ সুগারের এই জায়গায় যে এই অক্সিজেনটা যদি না থাকতো, তাহলে আমরা তখন ওই এই নিউক্লিওটাইডটাকে বলতাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ওকে, তাহলে নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড বোধহয় আমরা বুঝে গেছি। তাহলে এখন আমাদের আর এই ছবির দরকার নাই, আমরা এখন আবার স্কেচে চলে আসব। খেয়াল করো, তাহলে রাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আমরা ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। এখন যে প্রশ্ন সেটা হলো যে রাইবো নিউক্লিওটাইডের মধ্যে আবার কোনো ভাগ আছে কিনা, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের মধ্যেও আবার কোনো ভেরিয়েন্ট আছে কিনা? আছে, কারণ আমরা জানি নাইট্রোজেনাস বেস টোটালি 5 প্রকারের। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। ওকে, তাহলে প্রশ্ন হলো যে এই যে এখানে যে নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেস তো ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে নাইট্রোজেনাস বেজের ভিন্নতার উপর ভিত্তি করে কিন্তু আমরা আবার রাইবো নিউক্লিওটাইডকে 4 ভাগে ভাগ করতে পারি, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডকে 4 ভাগে ভাগ করতে পারি। এখন বলতে পারো যে স্যার নাইট্রোজেনাস বেস তো 5 প্রকার, তাহলে 4 ভাগে কেন ভাগ করছি? কারণ হলো এই পেন্টোজ সুগারটা যদি রাইবোজ টাইপের হয়, তাহলে তার সাথে কখনোই থায়ামিন যুক্ত হয় না। আর যদি পেন্টোজ সুগারটা ডিঅক্সিরাইবোজ টাইপের হয়, তাহলে তাদের 1 নম্বর কার্বনে থায়ামিন যুক্ত হইলেও ইউরাসিল যুক্ত হয় না। তার মানে দেখো যে রাইবোজ সুগার বিশিষ্ট যদি কোনো নিউক্লিওটাইড হয়, তাহলে তাদের নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা ইউরাসিল হবে, থায়ামিন বিশিষ্ট হবে না। আবার যদি আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড দেখি, তাহলে তারা অ্যাডিনিন বিশিষ্ট হইতে পারে, গুয়ানিন বিশিষ্ট হইতে পারে, থায়ামিন বিশিষ্ট হইতে পারে, আবার সাইটোসিন বিশিষ্ট হইতে পারে, ইউরাসিল বিশিষ্ট হওয়ার সুযোগ নাই। ওকে, তাহলে আমরা এখন কি বলতে পারি? আমরা এই পেন্টোজ সুগারকে তাইলে পেন্টোজ সুগারের উপর ভিত্তি করে নিউক্লিওটাইডকে যেহেতু 2 ভাগে ভাগ করে ফেলছি, রাইবো নিউক্লিওটাইড আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আবার রাইবো নিউক্লিওটাইডে আবার কোন ধরনের নাইট্রোজেনাস বেজ আছে বা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডে কোন ধরনের নাইট্রোজেনাস বেজ আছে, এইটার উপর ভিত্তি করে আবার এই রাইবো নিউক্লিওটাইডকে 4 ভাগে এবং ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডকেও 4 ভাগে ভাগ করতে পারি বা ভাগ করি। ওকে, এবার খেয়াল করো, এবার যদি আমরা এইগুলা মুছে দিই, আমরা এইটুকু মুছে দিয়ে এখানে মুছে দিলাম। ওকে, আমাদের বোর্ড অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমরা দেখি এখানে একটা পেন্টোজ সুগার আছে, এটা রাইবোজ কি ডিঅক্সিরাইবোজ আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে দেখো একটা নিউক্লিওটাইড আছে। এবার আমি আরেকটা নিউক্লিওটাইড যদি এখানে আঁকার চেষ্টা করি, খেয়াল করো, এইটা হলো আর একটা নিউক্লিওটাইড। এই যে, তাহলে এইটা আর একটা নিউক্লিওটাইড, তাহলে এই একটা নিউক্লিওটাইড, এইটা আর একটা নিউক্লিওটাইড। এখন দেখো এই 2টা নিউক্লিওটাইড যদি এখন পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে তখন টোটাল গঠনটাকে আমরা বলবো ডাইনিউক্লিওটাইড।
কি বলবো ডাইনিউক্লিওটাইড তাহলে কিভাবে যুক্ত হইতে পারে দেখো এই যে নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন আর এখানে কিন্তু এই উপরের নিউক্লিওটাইডের এখানে কিন্তু 3 নম্বর কার্বন আছে 1 2 3 4 5 ওকে তাহলে দেখো একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনে কি আছে ফসফেট আছে আরেকটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনে থেকে যদি একটা বন্ড এসে এই ফসফেটটাকে লিংক করে বা যুক্ত করে তাহলে কি হবে দুইটা নিউক্লিওটাইড দেখো উপর নিচে কিন্তু যুক্ত হয়ে যাবে তার মানে দুইটা নিউক্লিওটাইড উপর নিচে যুক্ত হয় কোন নিয়মে একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন আরেকটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের মাঝে কে আছে ফসফেট থেকে দুইটা নিউক্লিওটাইডকে পরস্পরের সাথে যুক্ত করে আর এই দুইটা নিউক্লিওটাইডের সংযুক্ত অবস্থাটাকে এই টোটাল অবস্থাটাকে আমরা তো এখন কি বলবো টোটাল অবস্থাটাকে আমরা এখন ডাই নিউক্লিওটাইড বলবো কি বলবো ডাই নিউক্লিওটাইড তাহলে এইভাবে যদি আমরা এখানে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করে দিই খেয়াল করে এখানে ফসফেট ওকে এখানে আবার নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগার তাহলে এইটা কি এইটাকে এখন আমরা কি বলবো ট্রাই নিউক্লিওটাইড এইভাবে যদি আমি আরো নিউক্লিওটাইড যুক্ত করতে থাকি ডট 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 দিয়ে যদি নিউক্লিওটাইড যুক্ত করতে থাকি তাহলে তখন সেটাকে কি বলবো টোটালটাকে তখন আমরা বলবো পলিনিউক্লিওটাইড কি বলবো পলিনিউক্লিওটাইড তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এতটুকু হলো ডাই নিউক্লিওটাইড আর যখন এমন অনেকগুলা নিউক্লিওটাইডের একটা লম্বা চেন তৈরি হয়ে যাবে তখন সেই অণুটাকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড চেন ওকে মজার বিষয় হলো পলিনিউক্লিওটাইড চেনের আবার নিকনেম আছে পলিনিউক্লিওটাইডের চেনের নিকনেম হলো হেলিক্স অর স্ট্যান্ড আপাতত আমরা হেলিক্স হিসাবে ধরি তার মানে প্রতিটা পলিনিউক্লিওটাইডের চেনকে আমরা এক কথাই অর্থাৎ তার ডাক নামে ডাকি হলো হেলিক্স বলে তার মানে যাহা হেলিক্স তাহাই কি পলিনিউক্লিওটাইড চেন ওকে তাহলে হেলিক্স কাকে বলে আমরা বোধহয় বুঝে গেলাম এখন খেয়াল করো এই যে হেলিক্স তৈরি হয়েছে কি দিয়ে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে এবার এই নিউক্লিওটাইডের গুলা যদি রাইবোনিউক্লিওটাইড হয় এবং এইভাবে যদি একটা সিঙ্গেল হেলিক্সি থাকে সেটা হয়তো বা ভাঁজ হয়ে একটার সাথে মানে যুক্ত হইতে পারে কিন্তু সূত্র যদি একটাই হয় অর্থাৎ হেলিক্স যদি একটাই হয় এবং হেলিক্স তৈরিকারী যে নিউক্লিওটাইড গুলা তারা সবাই যদি ডিঅক্সিরাইবোজেন না হয়ে রাইবোনিউক্লিওটাইডের হয় তাহলে এমন সিঙ্গেল হেলিক্সকে আমরা বলে থাকি আরএনএ তাহলে আরএনএ কাকে বলে আরএনএ এর স্ট্রাকচার অনেকাংশে বোধহয় আমরা বুঝে গেছি তাহলে আরএনএ এর ক্ষেত্রে কি হবে সিঙ্গেল হেলিক্স হবে একটা মাত্র হেলিক্স হবে খেয়াল করো এবং হেলিক্স তৈরিকারী যে নিউক্লিওটাইড এই প্রতিটা নিউক্লিওটাইড হবে রাইবোনিউক্লিওটাইড প্রত্যেকটা হলো রাইবোনিউক্লিওটাইড হবে ওকে তাহলে এই রাইবোনিউক্লিওটাইডের মনোমার হবে রাইবোনিউক্লিওটাইড আর পলিমারটার নাম বলা হবে তখন হেলিক্স তাহলে রাইবোনিউক্লিওটাইডের পলিমার বা রাইবোনিউক্লিওটাইড নির্মিত হেলিক্সকে আমরা কি বলবো আরএনএ বলবো খেয়াল করো আরএনএ বলবো ওকে তাহলে আরএনএ এর স্ট্রাকচার আমরা বুঝে গেলাম যদিও ভিন্ন ভিন্ন যেমন টিআরএনএ এর শেপ অন্য ধরনের কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা সেটা আমরা শিখে গেলাম এবার খেয়াল করো এবার আমরা ধরে নিলাম যে এই যে হেলিক্সটা এই হেলিক্সের যে যে হলো পেন্টোজ সুগার গুলা আছে সেই পেন্টোজ সুগার গুলা সবই ডিঅক্সিরাইবোজ টাইপের অর্থাৎ আমি অন্যভাবে বলতে পারি যে এই হেলিক্সের প্রতিটা নিউক্লিওটাইড হলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যদি হয় তাহলে এমন একটা সিঙ্গেল হেলিক্স থাকে এর সাথে আমরা কি করব আরেকটা হেলিক্স এসে জোড়া দিব কিভাবে এই হেলিক্সটা যেভাবে আছে আরেকটা হেলিক্সের নাই জোড়া দিব যে হেলিক্সটাকে আনবো সেইটা আবার এইটার উল্টা অবস্থায় অবস্থান করবে কিভাবে আমরা এই জায়গায় একটু দেখতে পারি এই যে দেখো এখানে যদি দেখি আমরা তাহলে খেয়াল করো এই হলো সেই পেন্টোজ সুগার ওকে এখানে হলো সেই ফসফেট আবার যদি দেখাই এখানে আবার সরি এখানে যদি দেখাই তাহলে এখানে পেন্টোজ সুগার ফসফেট পেন্টোজ সুগার ফসফেট আর এই জায়গাটাই যদি আমরা দেখি তাহলে এখানে সেই নাইট্রোজেনাস বেস গুলো আছে এখানে নাইট্রোজেনাস বেস গুলো আছে এই যে
এনবি নাইট্রোজেনাস বেস, এখানেও আছে নাইট্রোজেনাস বেস। আচ্ছা আমি এইভাবে দেখাই, নাইট্রোজেনাস বেস আছে, এখানেও আছে নাইট্রোজেনাস বেস এনবি। তাহলে এই হলো আরেকটা হেলিক্স। দেখো তাহলে এই যে দুইটা হেলিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে আমরা দুইটা হেলিক্স আঁকলাম, এই দুইটা হেলিক্স কিন্তু পরস্পরের বিপরীত ভাবে অবস্থান করছে। এখন প্রশ্ন হলো যে বিপরীত ভাবে বলতে আসলে কি বোঝাচ্ছি আমি? বিপরীত ভাবে বলতে এখানে যেটা বুঝাই, খেয়াল করো যে আমরা কার্বনের অবস্থানটাকে দেখব। এখানে 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এই জায়গায় 3, এখানে 4, এখানে আছে 5 নম্বর কার্বন। খেয়াল করো এইভাবে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এইভাবে কার্বনের উপস্থিতিটা দেখতে পাবো। তার মানে একটু যদি আমরা খেয়াল করি ভালো করে, তাহলে দেখো যে এই হেলিক্সটা, আমি এই হেলিক্সটার নাম দিই মনে করো ওয়াটসন ডাব্লিউ, আর এইটার নাম দিলাম আমি সি, ক্রিক, ডাব্লিউ আর সি। খেয়াল করো ডিএনএর আমি যে মডেলটা নিয়ে আলোচনা করছি, এই মডেলের আবিষ্কারক অ্যাকচুয়ালি ওয়াটসন আর ক্রিক। এই জন্য ওনাদের নাম অনুযায়ী দুইটা হেলিক্সের নাম দেওয়া হয়ে থাকে, ওয়াটসন হেলিক্স আর ক্রিক হেলিক্স। আমি এইভাবে মনে করো নাম দিলাম। তাহলে এটা ডাব্লিউ হেলিক্স আর এটা হলো সি হেলিক্স। এখন দেখো ডাব্লিউ হেলিক্সটা যদি আমরা দেখি, তাহলে এই হেলিক্সের যত নিউক্লিওটাইড আছে, প্রতি নিউক্লিওটাইডের যে পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন হলো উপরে, 3 নম্বর কার্বন নিচে, 5 নম্বর কার্বন উপরে, 3 নিচে, 5 উপরে, 3 নিচে। কিন্তু সি হেলিক্স যদি দেখো, তাহলে দেখো 3 নম্বর কার্বনের উপর, 5 নম্বর কার্বন নিচে, 3 নম্বর কার্বন উপরে, 5 নম্বর কার্বন নিচে। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে ডাব্লিউ হেলিক্স আর সি হেলিক্স এরা পরস্পরের বিপরীতে অবস্থান করছে, বিপরীতভাবে অবস্থান করছে। প্রথমটাকে আমরা বলতে পারি, ডাব্লিউটাকে আমরা বলতে পারি 5-3 হেলিক্স, আর সিটাকে আমরা এখন বলতে পারি হলো 3-5 হেলিক্স। এখানে আমরা প্রাইম চিহ্ন দিয়ে আসলে কার্বনকে বুঝিয়ে থাকি, অর্থাৎ প্রাইম দিয়ে বোঝানো হচ্ছে কার্বনের 5 নম্বর কার্বন উপরে, আগে লেখা মানে উপরে, আর এখানে আবার আমরা বলতে পারি প্রাইম দিয়ে বোঝাচ্ছে কি কার্বন, কার্বনের 3 নম্বর কার্বন হলো নিচে, যেহেতু 3 পরে লেখা সেই কারণে নিচে। এবার আমরা যদি দেখি হেলিক্স দিয়ে বোঝানো হচ্ছে কার্বন, খেয়াল করো কার্বন, আর সেই কার্বনের 3 নম্বর কার্বন হলো, 3 নম্বর কার্বনটা উপরে, 5 নম্বর কার্বনটা নিচে। অর্থাৎ যে সংখ্যাটা আমি আগে লিখবো বুঝতে হবে সেই নম্বরের কার্বনটা উপরে থাকবে, আর যে সংখ্যাটা পরে লিখবো সেই হলো নাম্বারের কার্বনটা নিচে থাকবে। আর এখানে প্রাইম চিহ্ন দিয়ে আসলে কার্বনকে ইন্টিগ্রেট করা হয়, অর্থাৎ 5 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, আর এখানে 3 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, অর্থাৎ প্রাইম দিয়ে আমরা এখানে কার্বনটাকে ইন্টিগ্রেট করছি। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখানে একটা ধারণা পেয়ে গেলাম কিসের, যে দুইটা যে হেলিক্স পরস্পরের বিপরীতে অবস্থান করে, যে বিপরীতে উল্টাভাবে, সেই উল্টা বিষয়টা বুঝে গেলাম। আবার এটাও বুঝে গেলাম যে 5-3 হেলিক্স কি আর 3-5 হেলিক্স কি বুঝে গেলাম। এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো যে এই দুই হেলিক্সের, ডাব্লিউ হেলিক্স আর সি হেলিক্সের নাইট্রোজেনাস বেসগুলা দেখো পরস্পরের কাছাকাছি চলে আসছে। এবার কি হবে, এই দুইটা হেলিক্স পরস্পরের সাথে জোড়া বাঁধবে কি দিয়ে, এই কাছাকাছি থাকা নাইট্রোজেনাস বেজের মধ্যে কি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এই যে নাইট্রোজেনাস বেস তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। তবে কোথাও কোথাও আমরা দেখব 3টা হাইড্রোজেন বন্ড, কোথাও কোথাও দেখবো আমরা 2টা হাইড্রোজেন বন্ড। খেয়াল করো, এইটাই মনে করো 3 হাইড্রোজেন বন্ড আছে, এটাতে 2টা হাইড্রোজেন বন্ড আছে। তাহলে কোথাও কোথাও 3, কোথাও কোথাও 2 হাইড্রোজেন বন্ড দিয়ে এইভাবে লেফট সাইডের, অর্থাৎ ডাব্লিউর নাইট্রোজেনাস বেস সি এর নাইট্রোজেনাস বেসের সাথে এসে যুক্ত হবে। এই যে আমরা যদি দেখি, এই যে দেখো 3টা। ওকে, তাহলে এখানে 3টা, এখানে 3টা, এইটাতে আবার দেখো 2টা। ঠিক আছে, তাহলে এইভাবে কোথাও কোথাও 3, কোথাও কোথাও 2 নাইট্রোজেনাস বেস দিয়ে পরস্পরের সাথে যুক্ত হবে। এখন প্রশ্ন হলো কোথায়, সেটা হলো সব সময় তোমরা দেখবা বা আমরা জানি যে একটা পিউরিনের সাথে অপোজিটে পাইরিমিডিনের কি হয়, মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তাহলে এখানে পিউরিন যদি হয় অ্যাডিনিন, তাহলে এই পাশে পাইরিমিডিনটা হবে অবশ্যই থায়ামিন। এই জায়গায় যদি পিউরিনটা হয়, খেয়াল করো, গুয়ানিন, তাহলে
এখানে পাইরিমিডিনটা অবশ্যই হবে হলো সাইটোসিন। ওকে, তাইলে এখানেও আবার গুয়ানিন হইতে পারে, এখানে সাইটোসিন হইতে পারে আবার। ওকে, তাহলে এইভাবে এক পাশে অ্যাডিনিন আর এক পাশে যদি থাইমিন থাকে তাহলেই তাদের মধ্যে সংযোগ তৈরি হবে কি হাইড্রোজেন বন্ড দিয়ে। তবে এই সংযোগটা অবশ্যই কি হবে না 3 বন্ড দিয়ে হবে না, 2 বন্ধনে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে হবে। অর্থাৎ অ্যাডিনিন আর থাইমিন পরস্পরের সাথে যখন যুক্ত হয় তখন 2 হাইড্রোজেন বন্ডে যুক্ত হয়, আর গুয়ানিন আর সাইটোসিন যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন 3টা হাইড্রোজেন বন্ডে যুক্ত হয়। তাহলে এই জায়গায় দেখো আমরা আরেকটা বন্ড পাবো, তাহলে এখানে দেখো 3টা বন্ড, 3টা হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে এই হলো ডাবল হেলিক্স। তাইলে 2টা হেলিক্স যখন পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ডে যুক্ত হয়ে যাবে, কিভাবে যুক্ত হবে 2 হেলিক্সের নাইট্রোজেনাস বেজের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে হেলিক্স 2টা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এবার এই হেলিক্স অবশ্যই দেখতে কেমন দেখাচ্ছে, দেখো ডাবল হেলিক্স দেখতে কেমন দেখাচ্ছে, একটা ময়ের মতো দেখাচ্ছে। তাহলে আমি এইটারে যদি একটুখানি জুম আউট করে নিয়ে আসি, এইটারে একটু জুম আউট করার চেষ্টা করি, দেখো এটা দেখো, এই হলো জুম আউট করার চেষ্টা করলাম। ওকে, তাহলে এইভাবে আমি জুম আউট করলাম এইটারে, এইটা তাহলে এইটা সেই ওয়াটসন আর এইটা হলো ক্রিক, ঠিক আছে। এইভাবে দেখো জুম আউট করলাম। আমি যদি এটারে আরো বেশি জুম আউট করে ফেলি তাহলে দেখো দেখতে কিন্তু অনেকটা এমন দেখাবে। তা আমি জুম করি আর জুম আউটই করি, যেটাই করি না কেন দেখতে দেখো ময়ের মতো দেখাচ্ছে, এই যে মই। ওকে, এই যে মই, ময়ের মতো দেখাচ্ছে। এবার তুমি যদি এই মইটা ধরে যদি টুইস্ট করে দাও, তাহলে এই মইকে টুইস্ট করে দিলে যখনই টুইস্ট করে দিব তখন দেখো কেমন দেখায়। এই মইটাকে আমি টুইস্ট করে দিলাম, এই যে মইটাকে টুইস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এই মইকে ধরে আমি টুইস্ট করে দিলাম। এখন দেখো যে ডিএনএ এর স্ট্রাকচার বা ডিএনএ যে ডাবল হেলিক্স ডিএনএ চিত্র তোমরা নানান জায়গায় দেখছো, আমার মনে হয় যে সেই চিত্রের সাথে মিলে গেছে। তার মানে এখানে আমি যদি দেখি এইটারে যখন প্রথম এটারে কি করলাম আমরা আনটুইস্ট করলাম, মানে টুইস্ট ছিল পাকানো ছিল, আমরা পাক খুলে দিলাম, দিলে সে ময়ের মতো দেখাবে। তারপর সেটাকে যদি আমরা জুম করি তাহলে এমন দেখাবে, আর যদি আরো বেশি জুম করি তাহলে এমন দেখাবে। এখন আমরা প্রথম যে চিত্রটা আঁকছিলাম তেমন দেখাবে। ওকে, তাইলে আমাদের বোধহয় ডিএনএ, তাহলে এইটারে যদি আমরা ধরি এখন ওয়াটসন, তাহলে এটা কি ক্রিক, এই 2টা হেলিক্স, তাহলে এইভাবে 2টা হেলিক্স পরস্পরের সাথে এইভাবে ঘুরে অর্থাৎ পাকিয়ে হলো ডিএনএ তে পরিণত হয় বা ডিএনএ তৈরি করে। ওকে, এখন যদি আমরা একটু ভৌত গঠনের ক্ষেত্রে যদি একটু মাপজোকের হিসাব করি, তাহলে এখান থেকে এতটুকুকে আমরা বলবো ডিএনএ এর ব্যাস। খেয়াল করো, এখান থেকে এতটুকু হলো ডিএনএ এর ব্যাস, এই যে এখান থেকে এইটুকু। অর্থাৎ আমি যদি এখানে দেখাই তাহলে দেখো এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে যদি আমি ধরি তাহলে এতটুকুকে আমরা বলবো ডিএনএ এর ব্যাস, এতটুকু হলো ডিএনএ এর ব্যাস। তাহলে এই ডিএনএ এর ব্যাস হয়ে থাকে 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, এই যে এতটুকু হলো 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। তাহলে এটা জুমের অবস্থায়, আর এটা রিয়েল ভিউ যেমন সেই অনুযায়ী দেখাইলাম যে 20 অ্যাংস্ট্রম অ্যাকচুয়ালি কতটুকু, অর্থাৎ এতটুকু হলো ডিএনএ এর ব্যাস। এবার যদি আমরা দেখি তাহলে দেখো ডিএনএ এক ধাপ থেকে আরেক ধাপের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। খেয়াল করো, এই একটা নাইট্রোজেনাস বেস আর এই একটা নাইট্রোজেনাস বেসকে একত্রে আমরা বলি বেস পেয়ার। তাহলে 2 বেস পেয়ারের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপের দৈর্ঘ্য কত 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে আমরা ডিএনএ হলো ব্যাস জানলাম, ডিএনএ এক বেস পেয়ার থেকে আরেক বেস পেয়ারের যে দূরত্ব সেই দূরত্ব কত সেটা আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে ডিএনএ এর এক প্যাচের দূরত্ব কত। এই যে দেখো উপর থেকে শুরু করে এতটুকু হলো ডিএনএ এর একটা প্যাচ, এইটুকু হলো ডিএনএ এর একটা প্যাচ, এখান থেকে এতটুকু ডিএনএ এর একটা প্যাচ। তাহলে প্রশ্ন হলো এই প্যাচের দূরত্ব কত।
ডিএনএ প্রতিটা প্যাচের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম প্রতিটা প্যাচের দূরত্ব। তাহলে এইটুকু হলো ডিএনএর একটা প্যাচ, আর সেই প্যাচের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। ওকে, এখন দেখো যে একটা বেস পেয়ার থেকে আরেক বেস পেয়ারের মধ্যে দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 34 অ্যাংস্ট্রমের মধ্যে এই বেস পেয়ার কতগুলা থাকবে? 10টা। তাহলে প্রতিটা ডিএনএর প্রতিটা পেসের মধ্যে 10টা কি বেস পেয়ার থাকবে, 10টা বেস পেয়ার, অর্থাৎ 20টা নাইট্রোজেনাস বেস থাকবে। কারণ দুইটা বেসকে একত্রে আমরা বেস পেয়ার বলছি, অর্থাৎ অ্যাডেনিন থাইমিন মিলে একটা বেস পেয়ার, গুয়ানিন সাইটোসিন মিলে কি আর একটা বেস পেয়ার। তাহলে এতটুকু ডিএনএর এতটুকু জায়গার মধ্যে আমরা 10টা বেস পেয়ার অর্থাৎ 20টা কি নাইট্রোজেনাস বেস পাচ্ছি। এবার সাধারণত দেখা গেছে কি যে এখানে যে একটা পেসের মধ্যে যে হাইড্রোজেন বন্ডের সংখ্যা সেটা মোটামুটি 25 হয়। কত হয়? 25। অর্থাৎ এখানে যে বেস পেয়ারগুলো আছে, বেস পেয়ারগুলো যখন হাইড্রোজেন বন্ডে যুক্ত হয় তখন সেই হাইড্রোজেন বন্ড কোথাও 3টা, কোথাও 2টা, কোথাও আবার 3টা, আবার 2টা, এইভাবে যদি তুমি এই টোটালটার মধ্যে যোগ করো তাহলে কত পাবা? তাহলে তুমি 25টা হলো হাইড্রোজেন বন্ড পাবা। অর্থাৎ প্রতিটা প্যাচে, ডিএনএর প্রতিটা প্যাচে সাধারণত আমরা 25টা হাইড্রোজেন বন্ড পেয়ে থাকি। ওকে, তাহলে বোধহয় মোটামুটি আমাদের এই ডিএনএর যে গঠন, স্ট্রাকচার, ভৌত গঠন, সেটা অনেকাংশেই আমাদের বোধহয় বোঝা হয়ে গেছে। তার মানে ডিএনএর প্যাচের দৈর্ঘ্য যে জীব হোক না কেন, সকল জীবের ক্ষেত্রে ডিএনএর এক প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। যে জীবই হোক না কেন সেই জীবের ডিএনএর এক বেস পেয়ার থেকে আরেক বেস পেয়ারের মধ্যে যে গ্যাপ সেটা 3.4 অ্যাংস্ট্রম। আবার সব ডিএনএরই কিন্তু ব্যাস 20 অ্যাংস্ট্রম। এটা কিন্তু সব ক্ষেত্রে একেবারে কি ধ্রুব, যে আমার ডিএনএ বলো বা উদ্ভিদের ডিএনএ বলো, বানরের ডিএনএ বলো, সব ডিএনএর ক্ষেত্রে এই কথাগুলা একেবারে কি ট্রু। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে এই যে ডিএনএর যে প্যাচের সংখ্যা, এই প্যাচের সংখ্যাই হলো ভিন্নতা থাকবে এক জীব থেকে আরেক জীবের মধ্যে। আরেকটা জায়গায় ভিন্নতা থাকবে, সেটা হলো এই নাইট্রোজেনাস বেজের যে বিন্যাস, এই বিন্যাসে ভিন্নতা থাকবে। যেমন আমার শরীরেই কত আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোমে যদি প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ অণু থাকে, তাহলে এই যে ডিএনএ অণু, আমার প্রথম ক্রোমোজোমের ডিএনএ যে দৈর্ঘ্য হয়তোবা আমার ওয়াই ক্রোমোজোমের ডিএনএ দৈর্ঘ্য তার থেকে কম। তাহলে আমার এই যে এই প্রথম জোড়া ক্রোমোজোমের ডিএনএ এর দৈর্ঘ্য আর এই ওয়াই ক্রোমোজোমের ডিএনএ এর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে। তার মানে একই জীবের শরীরে যে ডিএনএ অণুগুলা থাকে একই কোষে, সেই অণুগুলার এই দৈর্ঘ্যের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। আবার অন্য প্রজাতি গেলে সেই প্রজাতির ক্ষেত্রে আবার ডিএনএ দৈর্ঘ্যে পার্থক্য পাবো, এবং সাথে সাথে আমরা এই যে নাইট্রোজেনাস বেজের যে বিন্যাস, সেই বিন্যাসের মধ্যেও কিন্তু পার্থক্য পাবো। যেমন আমরা একই মায়ের সন্তান, আমি এবং আমার বড় ভাই, আমাদের ক্রোমোজোম সংখ্যা সেম, এবং আমাদের ক্রোমোজোমে আমার প্রথম ক্রোমোজোমে ডিএনএ যে দৈর্ঘ্য তাতে প্যাচ সংখ্যা যা সেটা সেম, কিন্তু আমার প্রথম ক্রোমোজোমের ডিএনএ তে নাইট্রোজেনাস বেজের বিন্যাস যেমন, আমার ভাইয়ের ডিএনএ তে 1 নম্বর ক্রোমোজোমের ডিএনএ তে প্যাচের সংখ্যা টংখ্যা সব সেম হইলেও নাইট্রোজেনাস বেজের বিন্যাস একেবারে 100% কিন্তু সেম হবে না। ঠিক আছে? এই হলো এই কারণে, এই নাইট্রোজেনাস বেজের বিন্যাসগত ভিন্নতার কারণেই কিন্তু এক জীব থেকে আরেক জীবের মধ্যে ভিন্নতা তৈরি হয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে যে ভিন্নতা দেখি, এই নাইট্রোজেনাস বেজের বিন্যাসগত ভিন্নতার কারণেই কিন্তু হয়ে থাকে। যেহেতু আপন ভাই, সেই কারণে দেখা যাবে তার সাথে আমার নাইট্রোজেনাস বেজের অনেক মিল থাকবে, কিন্তু ভিন্নতাও কিছু থাকবে, কারণ সে আর আমি কিন্তু হুবহু না। ওকে, তাহলে আমরা বোধহয় নিউক্লিয়িক অ্যাসিড সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের আবার চলে আসলো। অর্থাৎ ডিএনএর স্ট্রাকচার হলো, আরএনএর স্ট্রাকচারটাও আমরা অনেকাংশে বুঝে গেলাম। শেষ আমরা একটা ছবি দেখব, সেই ছবিটা দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব আশা করি। এখানে আমরা যদি দেখি, এই ছবিটা যদি তোমরা দেখো, তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হলো একটা, আচ্ছা তাহলে আমাদের আসলে সময় শেষ। আমরা তাহলে এখন আজকে আর এই ছবিটা দেখা হলো না, আমরা আগামী দিন কখনো এক সময় দেখাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, দোয়া রাখো আমার জন্য। ধন্যবাদ সবাইকে।